অভিরূপ কোথায় গেল? তোমার বর কোথায়? কেন তাকে দেখতে পাচ্ছি না ব্লগে? সে কি এখন আর তোমার সাথে থাকছে না? এই সব নানান রকম প্রশ্ন প্রতিদিনই আমার ভিডিওতে আসছে। তো ভাবলাম তাহলে আজকে আপনাদেরকে উত্তর দিয়ে দিই, আর তার সাথে উইকেন্ডে কিভাবে ফ্রান্সে কাটালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি। ফ্রান্সের রেন শহরে যে এরকমভাবে বসন্ত উৎসব পালন করা হবে এটা কিন্তু জানা ছিল না। আর কেকের উপর যেমন চেরি থাকে সেরকমই হঠাৎ করেই দেখতে পেলাম ইন্ডিয়ান কমিউনিটির দোল উৎসব পালন করা। সে কি নাচ! আর তার সাথে উইকেন্ড মানে খাদ্যপ্রেমী রিয়ার রান্নাবান্না তো থাকবেই। তো এই সব কিছুই আজকে ভিডিওতে দেখতে পাবেন। সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ব্লগটা। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছেন সকলে? সকলকে ফ্রান্স থেকে জানাই গুড মর্নিং। উঠে পড়েছি ঘুম থেকে। শনিবার দিন, শনিবার মানে আজকে তো ল্যাবের ছুটি, তাই ঘরেই রান্না করতে হবে, নাহলে অন্য দিন ওই ল্যাবেই খেয়ে নিই, যা দেয় ওই ফ্রেঞ্চ ক্যান্টিনে তাই খেয়ে নিই। অনেক সময় ভালো থাকে আর অনেক সময় বাজে, কিন্তু উইকেন্ড মানে রান্না তো আমাকে নিজেকেই করতে হবে। তো ফ্রেঞ্চ ক্যান্টিনে অনেক সময় অনেক রান্না থাকে যেগুলো ঠিক ভালো করে খেতে পারি না, কিন্তু তা হলেও কোনো মানুষ রেডি করে মুখের সামনে খাবার যদি ধরে দেয় তাহলে সেটা কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু শনিবার সেই সুযোগ নেই, হয় বাইরে গিয়ে কিনে খাও নয়তো রান্না করে খাও। তা আজকে ভাবলাম ভালো করে বেশ পোস্ত দিয়ে ঘন করে মাছ রান্না করি। মাছ মানে তো সেই সামন মাছ। প্রথমে তো লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে সেটাকে জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা বেজায় জলীয় হয়ে গেছে, মানে জলটা একটু বেশি দিয়ে ফেলেছি। আমার মা বলছিল যে তুমি বরঞ্চ পোস্তটা রান্না করার সময় বাটাটা উপরে দেবে, দিয়ে ওটাকে ঘেঁটে দেবে না, তাহলে কেমন জল কাটা হয়ে যাবে। ওটাকে মাছের উপরে বসিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিও, ভাপে ভাপেই 2 মিনিটে পোস্ত সিদ্ধ হয়ে যাবে। ঘেঁটে দিলেই জল কাটা হয়ে যায়। কিন্তু আমি মিক্সিতে যে বাটাটা করেছি সেটা এতটাই জলীয় হয়ে গেছে যে সেই জল কাটাই হয়ে গেল। কিন্তু তা হলেও পোস্ত বলে কথা, খেতে তো স্বাদ হয়েছেই। তারপরে মাছের ঝোলটা হয়ে যেতেই আলু চাপিয়ে দিলাম। আলু ভাজা হচ্ছে। আলু ভাজা জিনিসটা কিন্তু আমার বিরাট প্রিয় একটা খাবার। আর তার সাথে বানিয়ে নিয়েছি একটু টমেটো পেঁয়াজ দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে ছোলার ডাল। আর ছোলার মধ্যে রমা কলাই বলে একটা বাঁকুড়ায় কলাই পাওয়া যায়, সেটা না আমি কলকাতায় থাকতে আগে জানতাম না, কিন্তু আমার এখন দেখি বেশ ভালো লাগে। তো সেই রমা কলাই আর ছোলার ডাল এই দুটো মিশিয়ে ডাল তৈরি করেছি। তার সাথে একটু পোড়া পোড়া করে কুড়মুড়ে করে আলু ভাজা করেছি। তাতে ফোড়নে দিয়েছি কারি পাতা আর কালো সর্ষে, না কালো সর্ষে না, ওটাকে কী বলে বলুন তো, কালো জিরে, হ্যাঁ কালো জিরে আর একটু শুকনো লঙ্কা এই দিয়েছি ফোড়নে। ভাত নিয়েছি, আর সাথে তো পোস্ত দিয়ে মাছের রান্নাটা রয়েছেই। আজকে উইকেন্ডে খাবারটা যা হয়েছে না, জমে যাবে আমার পুরো উইকেন্ড। অনেকটাই বানিয়েছি বুঝলেন, যাতে 2-3 বেলা হয়ে যায়। এক বেলায় শেষ হয়ে গেলে আবার পরের বেলায় রান্নার চিন্তা করতে হতো। এখন যা রান্না করে রাখলাম আর রান্নার চিন্তা নেই। এবার মাছের ঝোলটা গরম ভাতে নিয়ে খেতে খেতে দেখব আমার ননদিনীর তৈরি করা ব্লগ। তো আমার ননদের নাম সোমাশ্রী মান্না। ও আবার নিজের একটা চ্যানেল খুলেছে ব্লগের, আর সেইখানে বেশ মিষ্টি মিষ্টি, সবে নতুন শুরু করেছে তো ভালো মিষ্টি মিষ্টি ব্লগ দিচ্ছে। তো ওদের বাড়িতে যখন গেছিলাম চাতরায় গ্রামে, তখন সেই দিনটা তো আমি ব্লগে আপনাদের দেখিয়েছি। খুব মজা করেছিলাম মামা বাড়িতে। আমার ননদই হলো এটা মামাতো ননদ। তো সে আবার দেখছি ব্লগ বানানো শুরু করেছে, দিয়ে আমাকে বলছে বৌদি দেখো তো কেমন হলো। তা আমি দেখছি বেশ ভালোই বানিয়েছে। তো তাই ভাবছি আপনাদের সাথেও শেয়ার করি, তাহলে আপনারাও দেখতে পাবেন। আর দেখে কমেন্ট করে ওকে জানাতে ভুলবেন না যে কেমন বানালো ব্লগটা। সবে শুরু করেছে, ভুল ত্রুটি একটু হবে, ধীরে ধীরে করতে করতে সময়ের সাথে সাথে আরও অনেক ভালো ব্লগ হতে শুরু করবে। চ্যানেলের নাম হলো সোমাশ্রীস ওয়ার্ল্ড। আর তাতে যে ভিডিওটায় আমাকে নিয়ে বানিয়েছে সেটাকে টাইটেল দিয়েছে ফ্রান্সের বৌদিকে গ্রাম ঘুরিয়ে দেখালাম। তো খেতে খেতে ওর ব্লগটা দেখে ফেলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দুজন আছে, পেছনে আছে। আর এখানে বৌদি ভিডিও করছে, যেগুলো বৌদির চ্যানেলে আপনারা দেখতে পাবেন। আজকে যাচ্ছি বসন্ত উৎসবে, এখানে নাকি স্প্রিং কার্নিভাল হবে, তো সেজে গুজে নিয়েছি। এই হলো আমার সাজ, এখানে দেখতে পাওয়া যাবে। এই সেজেছি, দেখা যাক কি হয়। ওখানে নাকি প্রসেশন হবে, লোকজন সেজে গুজে প্রসেশন করবে। তো আমি এখন লিফটের মধ্যে আছি আর বেরোচ্ছি। আসবে চাইনিজ ফ্যামিলি আর ইতালিয়ান সারা।
তো যেটা সবথেকে ভালো জিনিস সেটা হলো যে দোল উৎসবের পরে এখানে স্প্রিং কার্নিভাল হচ্ছে, তাই বিশাল এক্সাইটেড। ভাবিনি যে এরকম কিছু এখানে হতে পারে। বেরিয়ে পড়লাম রাস্তায়। তো অনেকেই হয়তো আজকের টাইটেল দেখে এখানে এসেছেন যে অভিরূপ কোথায় গেল আর কেন ওকে ব্লগে দেখতে পাওয়া যাচ্ছে না। এই প্রশ্নটা বেশ কিছুদিন ধরেই আমি ব্লগে পাচ্ছি, আর ভাবছি যে না আর কটা দিন বাদে বলবো, কিন্তু করতে করতে দেখছি এতগুলো মানুষ আগের দিনের ব্লগে প্রশ্ন করেছেন, তো ভাবলাম যে কিছুটা হলেও আপনাদেরকে আইডিয়া দিয়ে রাখি। অনেককে তো আমি ব্লগে অল্প অল্প একটু বলেওছি, হিন্ট দিয়েছি যে ও অন্য দেশে চলে গেছে, কিন্তু কোন দেশে চলে গেছে সেটা এখনও অবধি বলা হয়নি। তো আমি এই ব্লগটাতেও আপনাদের সাথে শেয়ার করতে চাইছি না এখন অবধি যে এক্স্যাক্টলি কোন দেশে গেছে, চাইছি ওটাকে একটু সারপ্রাইজই রাখতে, কিংবা হয়তো আপনারা অনেকে এদিক ওদিক থেকে জেনে যেতে পারেন যে হ্যাঁ কোন দেশে গেছে। যদি জেনে যান তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই মুহূর্তে বলতে চাইছি না। তবে হ্যাঁ এটুকু বলে রাখতে পারি যে এটা কোনো ইউরোপীয় দেশ নয়, আমেরিকাও নয়, এশিয়ার মধ্যেই আর একটা দেশ। সেখানে ওর কাজের খুবই নাম ওই ল্যাবে, তো সেই কারণে সেখানেই ও চলে গেছে, পোস্টডক করতেই গেছে। আর অলরেডি বেশ 3-4 মাস হয়ে গেছে ও ওখানে পোস্টডক শুরু করে দিয়েছে। ভালো আছে, সুস্থ আছে, রোজই আমাদের গল্প হয়, কথা হয়, সবই হয়, কিন্তু ও অতটা ব্লগ বানানোর সময় পায় না। প্রথম 2-1বার আমি ওকে বলেছিলাম যে একবার চেষ্টা করবি, তো ও চেষ্টাও করেছিল, কিন্তু সব সময় সব মানুষের তো একই জিনিস ভালো লাগে না। তো ওর যখন এক্সট্রা টাইম পায় সেই সময়টা ধরুন একটা সিনেমা দেখছে, ওটা করতেই ও ভালোবাসে। আর আমি যেমন ব্লগ বানাতে ভালোবাসি, যার যেরকম পছন্দ, তো সেই কারণে ও ব্লগ বানাতে পারেনি। কিন্তু আমি যখন যাব ওর কাছে তখন গিয়ে আবার ব্লগ বানাবো, তো তখন আবার একটা নতুন দেশ আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। ফ্রান্সের ভিডিও আর খুব অল্প কদিনের জন্যই আপনাদের কাছে আসবে। এই দেখুন সারা, শিয়ান আর গৌরী। ছেলেটা যে, ওর নাম কিন্তু গৌরী গং, মেয়েদেরই মতো নাম, কিন্তু ওর কাছে চাইনিজ তো ওদের ওরকমই নাম। তো ও না একটা বিশাল সুন্দর দেখুন ক্যামেরা কিনে এনেছে। এটাকে বলছে কি বললো বলুন তো, পকেট কি একটা কোম্পানির বললো, চাইনিজ কি কোম্পানির। আমি জিজ্ঞেস করছিলাম এটা কি গোপ্রোর মতোই, বলছে হ্যাঁ, কিন্তু বিশাল দামি আর স্টেবল। দামি বলতে ওই সেট আপটার দাম নাকি নিয়েছে 700-800 ইউরো মতো, মানে বুঝতে পারছেন 70,000 টাকা। কিন্তু ও হাত নাড়াচ্ছে তবু ক্যামেরার ছবি নড়ছে না। আর আমার ক্ষেত্রে আমি যদি হাত নাড়াই, মোবাইল নড়লেই ছবিও নড়ে যাবে, তাই হাতটাকে শক্ত করে স্টেবল করে ধরে রাখতে হয়। তাই ভাবছি একটু টাকা থাকলে, টেকনোলজি এখন কোন জায়গায় পৌঁছে গেছে, ব্লগ করার কত রকম যন্ত্র তৈরি হয়ে গেছে, কত সুন্দর হালকা সেট আপ অথচ স্টেবল। আচ্ছা, আপনারা যদি কেউ নতুন থাকেন আমার চ্যানেলে তাহলে বলে দিই, আমি আছি ফ্রান্সের একটা শহর ব্রিটানি প্রদেশের মধ্যে অবস্থিত, যেটার নাম হলো রেন। সেই শহরটাতে আছি। ইংরাজিতে স্পেলিং করলে RENNES হয়। তো রেনেসেই আজকে হঠাৎ করে দেখছি ঠিক দোলের পর দিনটাতেই বসন্ত উৎসব হচ্ছে, স্প্রিং কার্নিভাল। আর তাতে নাকি এখানে সবাই রং বেরঙের পোশাক পরে প্রসেশন বের করবে। তো সেই শুনে আমরা বিদেশিরা সব চলে এসেছি যে দেখি তো কি হয়। তারপর এসে দেখছি বিরাট মজা, তো সবাই গো অ্যাজ ইউ লাইকে যেরকম সাজে, যে যা পেরেছে সেজে ফেলেছে। তবে আমি জানেন তো ছোটোবেলা থেকে বিভিন্ন সিনেমাতেই দেখেছি গো অ্যাজ ইউ লাইক হয়, বা ওই লোকজন এটা ওটা সেজে গুজে পার্টি করে। কখনো এরকম কস্টিউম পার্টি আমাদের ছোটোবেলায় না স্কুলে হয়েছে, না কখনো সেজেছি। এমনি জামা কিনতেই মানুষের হয়ে যাচ্ছে অবস্থা খারাপ, আবার এরকম রংচঙে জামা, তার মধ্যে এরকম সুন্দর সাজ, পট চুলা, এসব কোথায় পাবো বলুন তো ছোটোবেলায়? আমাদের ছোটোবেলায় কি কখনো পট চুলা বা এই ধরুন বাটারফ্লাইয়ের মতো সুন্দর ওই প্রপসগুলো যেগুলো বাচ্চাগুলো পরেছে, এসব জিনিস কি ছিল? এসব তো কিছু ছিল না। ওই মায়ের শাড়ি নিয়ে পরছি, কখনো হয়তো একটা ফুল তুলে মাথায় গুঁজছি, কি কখনো একটা প্লাস্টিকের ফুল তুলে হাতে নিয়ে স্টাইল করে ছবি তুলছি, এই রকমই ছিল ছোটোবেলা। আবার এখানে এসে দেখছি এখানকার বাচ্চাগুলো অন্যরকম, এদের কত সুন্দর সুন্দর সব জামা। এই দেখুন প্রসেশন বেরোলো বলে এই দেখুন কি সুন্দর প্যারাম্বুলেটারে বসে আছে ছোট্ট একটা পাইরেট, তার হাতে আবার একখানা তলোয়ার যেটা আবার বেঁকে যাচ্ছে। ওকে আবার প্যারাম্বুলেটারে দড়ি দিয়ে আটকে দিয়েছে। এদিকে পাইরেট, কিন্তু বাচ্চা পাইরেট তো দড়ি বেঁধে আটকানো, উঠে বেরোনোর চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না। এত হাসি পেয়েছে ওকে দেখে। দস্যু সর্দার যদি প্যারাম্বুলেটারে আটকে যায় কীরকম হবে বলুন দেখি।
আমিও আপনাদের সাথেই প্রথমবার দেখছি। আমি তো মানুষগুলোর পিছনে দাঁড়িয়েছিলাম, তো কিছুই দেখতে পাইনি। কিন্তু আমার হাতে একটা স্টিক আছে, আর মোবাইলটাকে সেই স্টিক করে একদম সোজা ওপরে তুলে দিচ্ছি, তো এই মোবাইলে ছবিগুলো উঠে গেছে। ওইখান থেকেই এখন দেখতে পাচ্ছি। ভাগ্যে ব্লগিং করা শুরু করেছিলাম, নাহলে আমার যা হাইট ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কিছুই দেখতে পাইনি। তো এখানে দেখছি লোকগুলো কালো জামা পরে কতগুলো সিলভার স্টিক নিয়ে লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, এইসব হচ্ছে আর কি। আচ্ছা, ছোট্ট স্পাইডারম্যান কাঁধে চেপে বসে আছে, চোখে পড়েছে আপনাদের? প্রসেশনটা যখন শুরু হলো, সামনে এত ভিড় হয়ে গেছিলো, কিছুই প্রায় দেখতে পাচ্ছি না। তো সারা বললো প্রসেশনটা যেখানে শেষ হবে সেইখানে যাওয়ার একটা গুপ্ত রাস্তা আছে, সেখান দিয়ে চলো তাড়াতাড়ি চলে যাই, তাহলে প্রসেশনটা যখন সেখানে এসে পৌঁছবে তখন সামনে থেকে দেখতে পাবো। তো আমি সেই কথা মতোই কাজ, আমরা এই ভিড় ঠেলে বেরিয়ে এলাম। প্রসেশনটা সোজা রাস্তা দিয়ে যাচ্ছে, আর আমরা বাঁকা পথে শর্টকাটে চলে যাব ওর ফাইনাল ডেস্টিনেশনে। তো কথা মতো কাজ, আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। বিরাট ঠান্ডা, আর মাঝে মাঝে এত ঠান্ডা বাতাস দিচ্ছে না, নাক ফাঁকগুলো জমে সিটিয়ে যাচ্ছে। আমি এই একটা যে লাল রঙের সোয়েটার পরেছি, আর এর ভিতরে আরও একটা দুটো জামা পরেছি, তার উপরে একটা ওই যে দেখতে পাচ্ছেন মাফলার মতো সাদা রঙের নিয়েছি, মাথায় টুপি। তারপরেও নাকটা মনে হচ্ছে যেন জমে যাচ্ছে ঠান্ডায়। হাতটা বের করে ছবি তুলছি, সেটাও জমে যাচ্ছে। তাই মাঝে মাঝে হাত একবার পকেটে ঢোকাচ্ছি, আর সূর্যের আলোয় বেরিয়ে এই জায়গাটা তবু একটু ভালো লাগছে। কিন্তু যেই আলোটা একটু ছায়া হচ্ছে, সাথে সাথে ভয়ানক ঠান্ডা, 3-4 ডিগ্রি মতো টেম্পারেচার। রাস্তাটা কি সুন্দর না? এখন বসন্তকালের আগমনে গোলাপি গোলাপি ফুল ফুটেছে চারিদিকে। এই হলো আমাদের ব্রিটানির রাস্তা, খুব সুন্দর রাস্তাটা। ওরা 3 জন আগে এগিয়ে গেল, আমি পিছন পিছন এখন ছবি তুলতে তুলতে আবার চলেছি। এই গোলাপি রঙের ফুলটার নাম কি জানি না, কিন্তু রাস্তায় ফুটে থাকাতে ভীষণ সুন্দর দেখতে লাগে চারিদিক। মানুষজন দেখেছেন কীরকম সোয়েটার পরে তরতর করে এগিয়ে যাচ্ছে, অনেকে আবার কম জামাও পরেছে, কিন্তু তাদের ঠান্ডা কী করে যে লাগছে না ঠিক বুঝে উঠতে পারছি না। আমার তো জমে যাওয়ার মতো অবস্থা হয়েছে। হাঁটতে হাঁটতে যেতে যেতে আবার আপনাদেরকে বলি যে অভিরূপ এখন কোথায় গেল। তো যেটা আপনাদেরকে বললাম যে ও তো অলরেডি অনেক আগেই, মানে ডিসেম্বর মাসেই চলে গেছে নতুন দেশে। তারপরে ধীরে ধীরে একটু একটু করে সেট হচ্ছে। এখন অনেকটা বেটার অবস্থা, এখন অনেকটা জায়গাটা চিনে গেছে। নতুন দেশ, নতুন লোকজন, জিনিসপত্র, দাম আলাদা, ভাষা আলাদা, এমনকি ওই জায়গাটায় যে ল্যাঙ্গুয়েজে লেখা হয় না স্ক্রিপ্টটা, সেটা অবধি আলাদা। ফ্রান্সে ভাষা না বুঝলেও স্ক্রিপ্টটা আমরা পড়তে পারি, কারণ ল্যাটিন স্ক্রিপ্ট তো আমরা ইংরাজি পড়ার জন্য সবাই জানি। কিন্তু ও এখন যে দেশে আছে সেখানে স্ক্রিপ্টটাও পুরো আলাদা। তো সেই কারণে সুখে দুঃখে মিলিয়ে মিশিয়ে চলে যাচ্ছে। সারা কীরকম রোদ পোহাচ্ছে দেখেছেন, চোখ বন্ধ করে সূর্যের আলোয় দাঁড়িয়ে আছে। এত ঠান্ডা, আর কি করে বলুন তো। তবে এই আলোটা একটু খারাপ আছে, মানে এই আলোটা এতটা ডাইরেক্ট আসে। প্রথম প্রথম আমিও দাঁড়াতাম, বেশ ভালো লাগতো, গরম লাগতো, ভালোই লাগতো আরাম। কিন্তু পরে দেখছি গালের স্কিনটা না খারাপ হয়ে যায়, মানে ওই কেমন যেন খসখসে হয়ে যাচ্ছে। তো আমি এখন আর এতটা ডাইরেক্ট সানলাইটে দাঁড়াই না, তার থেকে ওই ভিটামিন ডি ট্যাবলেট ওই খেয়ে নিই। ভিটামিন ডি কিন্তু খুব কমে গেছে। এবার যখন ঘরে গেছিলাম তখন টেস্ট করালাম, আর টেস্ট করিয়ে ধরা পড়লো মাত্র 13 নাকি আমার ভিটামিন ডি এর লেভেল, মানে সেটা যথেষ্ট কম। ডাক্তার তাড়াতাড়ি করে আমাকে ট্যাবলেট দিয়েছে, প্রত্যেক সপ্তাহে একটা করে খাও। Então, se não me falar
senza milita che questo giunge in metà del mondo. বিরাট উৎসব হচ্ছে বুঝলেন, লোকে লোকে লোকারণ্য, এত ভিড় ব্রিটানিতে কখনো আমি আগে দেখিনি। আর যে যা পেরেছে ড্রেস করেছে, দেখতে দারুণ লাগছে। যে ভাষাতেই মানুষ কথা বলুক না কেন, যদি আনন্দে থাকে, লাফালাফি করে, মজা করে, তাহলে দেখবেন আপনারও মনটার সাথে সাথে ভালো হয়ে যাবে। এটা খানিকটা সেই ইন্ডাকশান এফেক্ট। যদি দেখেন আপনার আশপাশের লোকজনের মন খারাপ, দুঃখে আছে, তাহলে আপনিও দুঃখিত হয়ে যাবেন। তারা যদি রেগে থাকে, আপনিও খিটখিট করবেন। আর তারা যদি হাসে, মজা করে, আনন্দ করে, সে যে ভাষাতেই কথা বলুক না কেন, আপনারও কিন্তু মন সাথে সাথে ভালো হয়ে যাবে। আর এই উজ্জ্বল কালারগুলো আরও বেশি মনটাকে ভালো করে দিচ্ছে। একেবারে হোলি উৎসব জমজমাট হয়ে গেছে। এরা তো হোলি অবশ্য ব্যাপারটা কি জানে না, হোলির জন্য এসব পালনও করছে না, এরা স্প্রিং কার্নিভাল বলে এই উৎসবটা পালন করছে। আমি অবশ্য জানতামও না যে এরকম কিছু হতে চলেছে। ভাগ্যিস সারা আমাদেরকে বলেছিল। আর সেই দিনকে সূর্য উঠেছে, একবারে ঝকঝক করছে চারিদিক, পুরো ছবিগুলো এইচডি কোয়ালিটির এসেছে যেন মনে হচ্ছে। এখানে মাঝে মাঝেই বৃষ্টি হয়, ব্রিটানিতে তো প্রচুর প্রচুর বৃষ্টি হয়। আর বৃষ্টি বাদলের জন্য একেবারেই ভালো থাকে না ওয়েদার, সবসময় ঠান্ডা আর বৃষ্টি আর অন্ধকার। এখন যেহেতু বসন্তকাল আসছে, তাই জন্য সূর্যটাও ওঠা শুরু করেছে। এখন তো দিনের পরিমাণও বড় হতে শুরু করে দিয়েছে, আর সে কারণে আরও বেশি বোধহয় ভালো লাগছে এই শহরটাকে। তারপরে এই বড় বড় মানুষগুলোকে দেখে ভাবছি, আছে এটা হাতটা মেলাচ্ছে কি করে, কিভাবে সিস্টেমটা করেছে বলুন তো। দিয়ে আমি কাছে এগিয়ে গিয়ে বোঝার চেষ্টা করেছি যে ঠিক কিভাবে মানুষটা কি রণপায়ে উঠে হাঁটছে। প্রথমে সেটাই ভেবেছিলাম, তারপরে কিছুটা এগিয়ে যেতে যেটা বুঝতে পারলাম যে না, লোকটা অ্যাকচুয়ালি নিচে দাঁড়িয়ে আছে, আর তার ঘাড়ের উপরে এই পুরো পুতুলটা রয়েছে। আর লোকটা হাতটা দেখুন এগিয়ে দিচ্ছে, আর তখন পুতুলটাও ওই লাঠিতে লাগানো তার হাত পুতুলের, সেই হাতটাও এগিয়ে যাচ্ছে। ভাবা যায় এত বড় ভারী একটা পুতুল ঘাড়ের ওপর রেখে লোকগুলো হাঁটছে। বেশ সুন্দর লাগছিল, অদ্ভুত অদ্ভুত সব জিনিসপত্র। বাচ্চারা তো এত কিছু বুঝছে না, তারা ভাবছে বোধহয় দৈত্য মানবের সাথেই বোধহয় হাত মেলাচ্ছি। বাচ্চাগুলোকে সব মায়েরা বাবারা তাদের কাঁধের উপরে তুলে নিয়েছে, আর তারা কাঁধের উপর থেকে ছোট ছোট হাত বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে, আর ওই পুতুলের সাথে হাত মেলাচ্ছে। কি সুন্দর লাগছে বলুন তো। বসন্ত উৎসব থেকে বেরিয়ে এরপর আমরা কফি খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু ক্যাফের উদ্দেশ্যে ঘুরতে গিয়ে দেখছি কোথাওই কোনো ক্যাফেই খালি নেই, সব জায়গাতেই মানুষ ভর্তি। কিন্তু এমতো অবস্থায় এই বাড়িটা চোখে পড়ে গেল, আর কী যে সুন্দর দেখতে, পুরনো দিনের ব্রিটানির বাড়ি, এমন সুন্দর সাজানো দেখে হঠাৎ করে ছবি তুলে নিলাম। তারপরে আমরা বিভিন্ন দোকানের রাস্তায় ঘুরছি যে যদি কোনো দোকানে একটু সিট খালি থাকে আর আমরা কফি পেতে পারি।
সেরম করতে করতে হঠাৎ দেখি একজন এই ঠান্ডার মধ্যে খালি গায়ে আগুনের খেলা দেখাচ্ছেন মশাল নিয়ে জাগলিং করে। কি ভয়ানক ব্যাপার, ঠান্ডা যে কি করে লাগছে না ভেবেই অবাক হচ্ছি। তবে কি ওই মশালগুলো থেকে যে গরম হাওয়া বেরোচ্ছে সেটার জন্যই কি তার অসুবিধা হচ্ছে না সোয়েটার ছাড়া? কি জানি, বাবা কি ডেঞ্জারাস খেলা। এই সাবাস মুখে নিয়ে নিয়েছে মশাল, আর সামনে দেখুন 4টে বাচ্চা লাইন করে দাঁড়িয়ে গেছে, মজার খেলা দেখে আটকে গেছে। পিছনে অবশ্য আমিও দাঁড়িয়ে আটকে গেছি, আর লোকটার আবার কতগুলো কুকুর ছিল যেটা পিছনে বসেছিল। কি ভয়ানক খেলা দেখাচ্ছে, বাপ রে বাপ, বাপ রে বাপ, বিরাট ট্যালেন্ট। যাকে এবার আমরা যাই কফির দোকানে। আচ্ছা, ক্যাফে কথাটার মানে কিন্তু ফরাসি ভাষায় কফি, মানে কফিকেই ওরা ক্যাফে বলে, আর আমরা এদিকে ক্যাফে বলতে যেটা বুঝি সেটা হলো কফির দোকান। অবশ্য এরা কফির দোকানকেও ক্যাফে বলে, আবার কফিকেও ক্যাফে বলে। তো আমি নিয়ে নিয়েছি কোল্ড ক্যাফে উইথ ক্রিম। ক্রিমটাকে এরা বলে খেম, মানে আরের উচ্চারণটা তো কেমন একটা যেন হয়। কফি খেয়ে বেরিয়ে হাঁটছি, হঠাৎ করে একটা জায়গায় দেখি আরে মানুষগুলো দোল খেলছে না। দূর থেকে দেখে তো মনে হলো যেন দোলই খেলছে। দেখে কাছে এগিয়ে গিয়ে দেখি ঠিক কথা, ভারতীয় পোশাক পরে অনেক মানুষ এখানে দোল খেলছে। যখন দূর থেকে দেখেছি তখন আরও অনেক বেশি মানুষ ছিল। কাছে আস্তে আস্তে বেশ কিছু মানুষ ধীরে ধীরে চলে গেলেন, কিন্তু দোল খেলা দেখে রাস্তায় বিরাট খুশি হয়ে গেছি। আসলে আশাই করিনি যে হঠাৎ করে রেন শহরের রাস্তায় এরকমভাবে মানুষ দোল খেলবেন, তাও এত আনন্দ করে। হিন্দি গান, সাউথ ইন্ডিয়ান মুভির গান, পাঞ্জাবি গান চালিয়ে দিয়ে মানুষ উন্মত্ত নৃত্য করছে, কেউ কেউ রং মেখে ঘুরে বেড়াচ্ছে। অনেকেই দেখলাম ওই দুটো দেশের মানুষ বিয়ে করেছেন বোধহয়, বা কাপেল একসাথে থাকেন হবে। তো তারা দেখছি মানে ভারতীয় নয়, কিন্তু তাদের বউ বা বর একজন করে ভারতীয়, তো বাকিরাও বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু চলে এসেছেন। কথা বলছেন ফরাসিতেই, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে কেউ না কেউ এদের মধ্যে ভারতীয় আছে। এই দেখুন, বাবা তার 2 মেয়েকে নিয়ে বসে কীরকম পোজ দিয়ে ছবি তুলছে। আবার এদিকে এই বিদেশি ভদ্রলোক নিজেই মুখে এক গাদা রং মেখেছে, তো সেটাকে হাত দিয়ে ঘষে ঘষে তোলার চেষ্টা করছেন। সব রকম দেশের লোকই মনে হলো যেন এখানে খেলছেন হোলি উৎসব পালন হবে বলে এখানে বিভিন্ন রকম হোলির ছবিও টানানো হয়েছে, আর তার সাথে মানুষের নাচ গানও তো চলছেই। চলুন আপনাদের এবার একটু এখানকার নাচটা দেখিয়ে দিই। বাড়ি ফিরে এসে রাত্রিবেলা আবার নতুন করে রান্না করে নিলাম। মাছের ঝোলটা আর ডালটা যেটা বেঁচে ছিল সেটাকে ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে, কারণ উইকডেজগুলোতে ওই খাবারটাই তখন কাজে লাগবে। আর এখন আজকে ভাবছি একটু রাইস নুডল বানাই। আগে কখনো রাইস নুডলটা বানাইনি, কিন্তু চাইনিজ যে কাপেলটা আছে না, ওরাই বললো রাইস নুডল খেতে নাকি খুব ভালো হয়। তো প্রথমে আমি কি করেছি, চাইনিজ ক্যাবেজ সেটাকে একটু হট চিলি সস আর একটু ওই যে সয়া সস সুকরি বলে হয়, মানে চিনি মেশানো সয়া সস দিয়ে ওইটা 2 চামচ দিয়ে নাড়িয়ে নিয়েছি। আমার এই চাইনিজ ক্যাবেজটা রিসেন্টলি দেখছি খেতে কিন্তু বেশ ভালো লাগছে, তো সেটা করে নিলাম। আর তারপরে নুডলটা বানিয়ে নেব। আর বানাতে বানাতে চলুন আপনাদের সাথে গল্প করি, যে বলি ঠিক কীভাবে আমরা এই ডিসিশানগুলো নিলাম। তো সবার প্রথমে যেটা বলি সেটা হলো, যদি আপনারা অ্যাজ এ কাপেল দুজনেই আমাদের এই ফিল্ডে থাকেন, মানে এই রিসার্চের ফিল্ডে থাকেন, আমরা যেরকম জুনিয়র রিসার্চ সায়েন্টিস্ট বলা যেতে পারে, আমাদের পোস্ট ডক্টরাল ফেলো বলা হয়, মানে ওই পিএইচডিটা কমপ্লিট হয়েছে আর তারপরে আমরা বিভিন্ন দেশে বা বিভিন্ন প্রজেক্টে আর কি নিজেদের রিসার্চের এক্সপিরিয়েন্স গেন করছি। মানে এটা একটা মিডিল গ্রাউন্ড। পিএইচডিতে কী হয়, আপনার সুপারভাইজারই আপনাকে প্রজেক্ট অনেক সময় দেয়, বা আপনি মানে তার ছত্রছায়া থেকে কাজটা করেন। এখনও আমার সুপারভাইজার আছে, এখনও আমার বস আছে, তো তার ছত্রছায়াতেই আমি থাকি, কিন্তু অনেকটা আগের থেকে ইন্ডিপেন্ডেন্ট পিএইচডির থেকে আর কি। আমার একটা ধরুন নিজস্ব প্রজেক্টে আমি ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিই যে এই এক্সপেরিমেন্টটা করা যেতে পারে, বা এই রিসার্চ কোয়েশ্চেনটা অ্যাড্রেস করা গেলে ভালো হবে। তো অনেকটা খানিকটা ইন্ডিপেন্ডেন্ট। আর আমার সুপারভাইজারের সাথে অনেকটা এমনভাবে মিটিং হয় যাতে আমিও ওনাকে বোঝাতে পারি যে আমি কি করতে চাইছি। পিএইচডিতেও শেষের দিকে এই জিনিসটা কিছুটা হয়, কিন্তু এখানে কি বলুন তো, যেহেতু পোস্ট ডক বলে, তার মানে আরেকটু বেশি ইন্ডিপেন্ডেন্স পাওয়া যেতে পারে।
কিন্তু এবার সমস্যা হলো যে এরকম দুটো পজিশন, তা দুটো রিসার্চ আলাদা আলাদা ফিল্ডে অ্যাজ এ কাপেল জোগাড় করা একই শহরে, এটা একটা কিন্তু বিরাট চ্যালেঞ্জিং টাস্ক। তো যবে থেকে আমাদের বিয়ে হয়েছে, এখন ধরুন বিয়ের পরে প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে, 1 বছর 4 মাস ধরুন হয়ে গেছে আমাদের। তো এই এতগুলো দিন আমরা কিন্তু প্রথম দিন থেকেই, যবে থেকে বিয়ে হয়েছে তখন থেকেই চেষ্টা করছি আর প্ল্যান করার ভাবছি যে কিভাবে একই দেশে দুজনে একই শহরের মধ্যে পোস্ট ডক পেতে পারি। যদি সেটা হয় তাহলে একই ঘর শেয়ার করে থাকতে পারবো, তাহলে রেন্টের ভাড়াটাও কিছুটা কমবে, আর একটা ফ্যামিলি হলে থাকতেও বেশ ভালো লাগবে। একা একা থাকতে থাকতে দুজনেই বিরক্ত হয়ে গেছি, কারণ একা থাকা মানে জানেন তো, একে তো একা থাকার একটা মনোটোনাস ব্যাপার সেটা তো আছেই, আপনার মনের ভাব শেয়ার হয় না। আর বিদেশিদের সাথে কতটাই বা শেয়ার করবেন, তারা তাদের মতো, তাদের সাথে অতটা আপনি খোলামেলা করে আলোচনা করতে পারবেন না যতটা নিজের পরিবারের সাথে করতে পারবেন। আর একটা জিনিসও হলো যে ধরুন যে একটা জীবনে যে কাজগুলো করতে হয় আমাদের, যেমন ঘরের মানে পুরোটাই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ একটা বাড়ি মেনটেন করা, সেটা তো আমি নিজেই করছি, অথচ দুজনে মিলে থাকলে সেটা কিছুটা শেয়ার হয়ে যাবে, তাহলে রিসার্চে আরও একটু সময় বেশি দিতে পারবো বা নিজের জীবনের জন্য একটু বেশি সময় দিতে পারবো এইসব ভেবে। আর যেহেতু বিয়েরও করেছি, বিয়ে তাহলে করলাম কেন বলুন, যদি আলাদা আলাদাই থাকবো দুজনে। এইসব অনেক কিছু ভাবনা চিন্তা করে আমরা চেষ্টা করছি প্রথম দিন থেকেই যে দুজন একই জায়গায় যাতে চান্স পেয়ে যাই, এবং যেহেতু আমরা দুজনে কাজটাও ভালোবাসি, অন্তত এখনও অবধি তো ভালোই লাগছে এই ধরনের কাজ করতে, তো ভাবলাম যে কাজটাকেও কিছুটা মেনটেন করলাম আর তার সাথে দুজনে একই শহরেও এলাম। তো এই এত কিছু কন্ডিশন যেহেতু আমরা রেখেছি যে হ্যাঁ কাজটাকেও আমরা খুব একটা কম্প্রোমাইজ করব না দুজনে, আর আবার তার সাথে সাথে একই সাথেও থাকবো, তো সেই কারণে আমাদের বহু সময় লেগেছে এমন একটা জায়গা খুঁজে পেতে যেখানে দুজনের মোটামুটি ভালো একটা ল্যাব আছে, অথচ একই শহরে অবস্থিত হবে। তো অনেক দেশ খুঁজেছি, ইউরোপের বিভিন্ন দেশে। মেন সমস্যা যেটা হয়েছিল সেটা হলো যে এখানের ইনস্টিটিউটগুলো না খুব স্পেসিফিক একটা ফিল্ডের উপর কাজ করে, যেমন ধরুন আমার এই শহরটা বেশিটাই বায়োলজিক্যাল ল্যাবের জন্য বিখ্যাত, তো সে কারণে দুটো আলাদা ফিল্ডের পোস্ট ডক একই সময় জোগাড় করা একই শহরে, ওরে বাবারে বিরাট চ্যালেঞ্জিং টাস্ক। যাই হোক, এখন সময় এগিয়েছে, কিছুটা এখন মনও ভালো আছে, যেহেতু আমরা কিছুটা হলেও ব্যবস্থা করতে পেরেছি, যেগুলো আপনারা পরে ধীরে ধীরে জানতেই পারবেন। তো সময়ের সাথে সব কিছু আপনাদের শেয়ার করব। এখন ছটাপট ডিনারটা সেরে নিই, আর সাথে শিবাজি এক্সপ্লোরারের ব্লগ আমি খুব দেখি। আসলে আমার বাবা মা ওনার বিরাট বড় ফ্যান, সারাক্ষণ ওনার ভিডিও দেখেন, তো আমি ওই ভিডিওটাই দেখছি, মা এতবার করে বললো বলে। এদিকে বাড়িতে আজ সব দোল উৎসব পালন করেছে, সেই সমস্ত ছবি ভিডিও পাঠিয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইগুলো দেখতে দেখতেই আজকে বিদায় নেব, দেখাতেই আর কি, দেখাতে দুটোই একসাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভালো লেগে থাকে, এতক্ষণ অবধি ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। সাবস্ক্রাইব করে দিলে চ্যানেলটা আরও তাড়াতাড়ি বড় হবে। লাইক করে দেবেন ভিডিওটাকে, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ রাতে সকল অবসান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। গান গাইতে ভালো লাগে তাই গেয়ে দিলাম, কিন্তু গান গাইতে জানি না, কখনো শিখিও নি। একবার ছোটোবেলায় 1-1.5 মাসের জন্য হারমোনিয়াম প্যাপা করে বাজিয়ে সারেগাঁও বাজাতে শিখেছিলাম, ওই অবধি জানি, তার বাইরে কিছু জানি না। Hey, Happy Holi!